ডক্টর ইউনূস পদত্যাগ করলে নাকি রাজনৈতিক শূন্যতা তৈরি হবে না। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এই কথা বলেছেন। আমরা বিএনপি নেতা সালাউদ্দিনের বক্তব্যের কঠিন জবাব দিব, পোস্টমর্টেম করবো, অটোপসি করব। দর্শক, খুব সহজ একটা উত্তর। যখন রাষ্ট্রপতি চুপ্পুকে পদত্যাগ করানোর বা সরানোর উদ্যোগ নেওয়া হয়েছিল, তখন বলছেন যে সাংবিধানিক সংকট তৈরি হবে, শূন্যতা তৈরি হবে। এর মানে বিএনপির আসল রূপ এটাই যে ইউনূস গেলে শূন্যতা তৈরি হবে না, কিন্তু চুপ্পু গেলে শূন্যতা তৈরি হবে। মোনাফিকি কত প্রকার ও কি, ধান্দাবাজি কত প্রকার ও কি, বাটপারি কত প্রকার ও কি, এই একটা উদাহরণে আপনারা বুঝতে পেরেছেন। এই সালাউদ্দিন বলেছিলেন যে চুপ্পু পদত্যাগ করলে বা রাষ্ট্রপতিকে সরানো হলে সাংবিধানিক সংকট তৈরি হবে, আর ইউনূস গেলে কোনো শূন্যতা তৈরি হবে না। কিন্তু ইন রিয়ালিটি ইউনূস গেলে বাংলাদেশ ধ্বংস হবে। ইউনূস বাংলাদেশকে আগলে রেখেছেন। ভারত তাদের হেজিমনি রিস্টাবলিশ করতে পারছে না ইউনূসের কারণে। এই ইউনূস যাওয়া মানে শেষ। অতএব দর্শক, এই ইউনূসকে আমাদের রাখতেই হবে। ইউনূসের শূন্যতা কোনোভাবে পূরণ হবে না। হয়তোবা পৃথিবী থেমে থাকে না এবং বিকল্প অলরেডি ভাবা হয়েছে, কারণ তিনি তো মারা যেতে পারেন। কিন্তু তিনি জীবিত থাকা অবস্থায়, দেখেন, মারা গেলে শূন্যতা তৈরি হয় না, কিন্তু জীবিত থাকা অবস্থায় যদি যায় তার মানে তাকে যাওয়ানো হবে, যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করা হবে জীবিত থাকা অবস্থায় গেলে, এবং সেটা অনেকে করেছে। তারা তখন এই শূন্যস্থান দখল করবে। আর মারা গেলে তখন এটা সম্ভব হবে না, তখন তো ন্যাচারালি আল্লাহ নিয়েছে। তো ইউনূস পদত্যাগ করলে যে সংকট তৈরি হবে, সেই সংকট কাটিয়ে ওঠার সক্ষমতা, জীবিতভাবে পদত্যাগ করলে, মারা গেলে না, কাটিয়ে ওঠার সক্ষমতা এখন আমাদের নেই। ভয়ানক সংকট তৈরি হবে। ইউনূস চলে গেলে কোনো সংস্কার হবে না। ইউনূস চলে গেলে আওয়ামী লীগ আবার ফিরে আসবে, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। ইউনূস চলে গেলে আওয়ামী লীগের সাথে নিয়ে ইনক্লুসিভ ইলেকশন করা হবে। ইউনূস চলে গেলে আবার ইন্ডিয়ান হেজিমনি আসবে। ইউনূস চলে গেলে বিপ্লবীদেরকে ধরে ধরে ফাঁসি দেবে, বিপ্লবীদেরকে রাস্তাঘাটে গাড়ি অ্যাক্সিডেন্টে বা নানানভাবে হত্যা করবে। তো দর্শক, মহাশূন্যতা তৈরি হবে। আর সালাউদ্দিন আহমেদ বলছেন শূন্যতা তৈরি হবে না। আচ্ছা, এই সালাউদ্দিন আহমেদ কিভাবে গুম হলেন এবং তিনি 5 স্টার হোটেলে বা অভিজাতভাবে কিভাবে বছরের পর বছর ভারতে থাকলেন, আমরা তার রহস্য জানতে চাই। ওটাকে আসলে গুম ছিল না রয়ের প্রশিক্ষণ নেওয়ার একটা নাটক ছিল? হয়তো প্রথমে গুম ছিল, কিন্তু পরবর্তীতে রয়ের সাথে সমঝোতা করে ভালো থেকেছেন। এবং মজার বিষয় দেখেন যে আসতে পারে না। এখন আসার অনুমতি দেওয়া না দেওয়া এটা তো অনেকটা ভারতের হাতেই ছিল, কিন্তু 5 আগস্টের পর হঠাৎ করেই কোনো ধরনের বাধা বিঘ্ন ছাড়া চলে এসেছেন। এটা কিভাবে আসলেন? আসলে কি 5 আগস্টের পরে কোনো ফেয়ার প্রক্রিয়া এসেছেন, না তাকে পাঠিয়েছে যে এখন তোমার অ্যাসাইনমেন্ট শুরু, এতদিন যে ট্রেনিং দিয়েছি এখন যাও এটা বাস্তবায়ন করো? এবং সালাউদ্দিন আহমেদকে বলা হয় বিএনপির এসালম গ্রুপ বিষয়ক সম্পাদক। দুইটা বিষয়, একটা হচ্ছে এসালমের সম্পত্তি দেখভাল করা বা এসালমকে প্রোটেক্ট করার দায়িত্ব তারেক রহমান দিয়েছে সালাউদ্দিনকে। আর ভারতের এখন সবচেয়ে দীর্ঘ প্রশিক্ষণ প্রাপ্ত দালাল হচ্ছে সালাউদ্দিন আহমেদ। এই যে ইউনূস চলে গেলে শূন্যতা তৈরি হবে না, এটা ভারতের দালালের আরেকটা প্রমাণ। দর্শক, এই সালাউদ্দিন আহমেদ, আমরা তার ভারতের থাকার ইতিহাস জানতে চাই। কোথায় টাকা পেয়েছেন, কে টাকা পাঠিয়েছে, কিভাবে পাঠিয়েছে, ওখানে থেকে নাকি ডিভাইস কিনে দিয়েছেন গণ অধিকার পরিষদের ছেলেদের, মানে রাজনীতি করেছেন। কত সুন্দর জায়গা, ভারত আসতে দেয় না, তাকে গুম করে এত সুন্দর রাজনীতি করতে দিয়েছেন। গুম করেছে তো আওয়ামী লীগ ভারত মিলে, এটাই তো বিএনপি ন্যারেটিভ। ওকে, তাহলে সেই সালাউদ্দিনকে গুম করে আবার তাকে এত সুন্দরভাবে থাকতে দিয়েছে, খেতে দিয়েছে, আবার গণ অধিকার পরিষদকে মোবাইল ফোন কেনার টাকা পাঠাতেও দিয়েছে। তিনি টাকাটা পেয়েছেন কোথায়? অতএব দর্শক, এই সালাউদ্দিন আহমেদ ভারতের দালাল, এবং বিএনপির অনেকে সন্দেহ করছে তার শরীরে ভারত বিভিন্ন ডিভাইস লাগিয়ে দিয়েছে। সালাউদ্দিন আহমেদের শরীরে বিভিন্ন ডিভাইস লাগানো আছে। এটা ভালোভাবে যদি তাকে পরীক্ষা করা হয় পাওয়া যাবে। এবং আপনারা জানেন যে তথ্য প্রযুক্তিতে ভারত অনেক এগিয়ে।
বিশেষ করে মাইক্রোসফট, গুগল এইসব জায়গায় ভারতের অনেক উচ্চপদস্থ কর্মকর্তা চাকরি করেন, মানে ভারতীয় বংশোদ্ভূত ওখানে চাকরি করেন। আধুনিক এই প্রযুক্তির যুগে নানান চিপ এসেছে, ছোট্ট ছোট্ট সূক্ষ্ম চিপ, যেটা শরীরের মধ্যে এমনকি রক্তের সাথে মিশিয়ে দেওয়া যায়, অনুপরমাণুর সাইজ, যেটা আপনি নানান ভাবে অনেক মাইক্রো সার্জারি আছে, অনেক প্রযুক্তি আছে যার মাধ্যমে আপনি এটা ঢুকিয়ে দিতে পারেন। যে চিপ ঢুকিয়ে দেয়া এটা সম্ভব, মাথায় ঢুকিয়ে দিতে পারেন, শরীরে ঢুকিয়ে দিতে পারেন, এরকম প্রযুক্তি আছে। যেমন এই যে আমরা কথা বলছি, বাতাসে লক্ষ লক্ষ ক্যামেরা ভাসছে কিন্তু আমরা দেখছি না, মানে অনুপরমাণুর সাইজের ক্যামেরা, এগুলো সম্ভব। এই যে এই শরীরের মধ্যে চিপ ঢুকিয়ে দেয়া, এই বিষয়ে অলরেডি যথেষ্ট অগ্রগতি হয়েছে, এই প্রযুক্তি হয়তো বা আছে অলরেডি। মানুষ কি চিন্তা করে সেই তার চিন্তাটা সরাসরি ক্যামেরায় আসবে, সরাসরি টাইপ হবে কিভাবে। যেমন এখন আমরা মুখে যদি ইনস্ট্রাকশন দিই তাহলে গুগল সে ইনস্ট্রাকশন নিতে পারে, অথবা সেটা টাইপ হয়, মুখে বলে টাইপ হয়। কিন্তু খুব শীঘ্রই এই প্রযুক্তি বাজারে আসবে যে আপনি চিন্তা করলে, কল্পনা করলে সেই প্রযুক্তি সেটা টাইপ হবে, অথবা সেটা একটা কমান্ড আকারে আসবে চিন্তা করলে। এর মানে কিভাবে, আপনার মাথার মধ্যে কোনো একটা চিপ ঢুকানো হবে ব্রেইনের মধ্যে, ব্রেইনের কোষগুলোর সাথে কানেক্টেড করে, এবং ইট উইল বি ভেরি ইজি, কঠিন কিছু না। আর কঠিন কিছু হলে, অসম্ভব হলে সেটা প্রযুক্তি হয় না, প্রযুক্তি সহজলভ্য হয়ে যায়। তো দর্শক, এটা এই সালাউদ্দিন আহমেদের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া হয়ে থাকতে পারে। মুফতি কাজী ইব্রাহিম অনেক ভুল ত্রুটি আছে তার, কিন্তু কিছু কথা সঠিক বলেন। তার মধ্যে এই মানুষের শরীরে চিপ ঢুকিয়ে নেওয়া সংক্রান্ত কথা তিনি অনেক আগে বলেছেন। তো ভারত এ ধরনের রাজনীতি করতেই পারে, কারণ সালাউদ্দিন আহমেদ যেভাবে ভারতের নিয়ন্ত্রণে ছিলেন এটা একদম স্বাভাবিক। নইলে এখন প্রকাশ্যে তিনি কেন এসালাম গ্রুপ রক্ষার দায়িত্বে নিয়েছেন, এবং কেন বলছেন যে ইউনুস গেলে শূন্যতা তৈরি হবে না? তিনি আগে পরে মিশিয়ে অনেক কিছু বলেছেন, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু প্রফেসর ইউনুস গেলে শূন্যতা তৈরি হবে না, এই কথার অর্থই হচ্ছে যে ইউনুস যাক, সমস্যা কি, থেমে থাকবে নাকি, আমরা আছি না, মানে চলে যাক। মানে এই যে ইউনুস, জনগণ যে মার্চ পার ইউনুস করছে, বা ইউনুসকে যেতে দেওয়া হবে না এই কথাগুলো বলছে, বা জনগণই তো নানান ভাবে লেখালেখি করে বা জানিয়ে দিয়েছে রাত বা সজাগ থেকে, না আমরা ইউনুসের পক্ষে, তাকে যেতে দিব না। রাজনৈতিক দলগুলো বলে দিয়েছে আপনি যেতে পারবেন না। যেমন শায়েখে চরমনাই বলেছে জনগণ অনুমতি ছাড়া আপনি যেতে পারবেন না, আপনার অধিকার নেই যাওয়ার। কিন্তু এটা মানতে পারছেন না, এই কারণে বলছেন যে না, এতে কোনো শূন্যতা তৈরি হবে না। শূন্যতা তৈরি হবে বাংলাদেশে এসালাম গ্রুপের ব্যবসা যদি না থাকে, এসালাম এর ব্যবসা যদি সব সরকার বন্ধ করে দেয়, এসালামদেরকে যদি ধরে, তাহলে শূন্যতা তৈরি হবে নাকি? ডক্টর ইউনূসের বিষয়টা নিয়ে বিএনপি কি করবে, কি করা উচিত, এটা বিএনপি বুঝে উঠতে পারছে না। বিএনপি ইন্টারনালি ক্রাইসিসে পড়েছে, সিদ্ধান্তহীনতায় ভুগছে। যেমন কেউ বলছেন যে পদত্যাগ করুক, আমরা বরং পদত্যাগের পক্ষে বলি। ঠিক আছে, আপনি পদত্যাগ করতে চান, যান, কোনো শূন্যতা তৈরি হবে না। আবার কেউ বলছে না, পদত্যাগ করতে দিলে তাহলে আমাদের কপালে বিপদ আছে, বরং তাকে বুঝিয়ে শুনিয়ে, তাকে চাপ প্রয়োগ করে তার মাধ্যমেই নির্বাচন আয়োজন করতে হবে, নইলে আমাদের কপালে দুঃখ আছে। বিএনপি এরকম দ্বিধা দ্বন্দ্বে আছে, তারা বুঝে উঠতে পারছে না যে কি করবে। ডক্টর ইউনূস, যেমন একজনে বলছে যে 18 কোটি মানুষের ইউনূস আপনি কেন যাবেন, আরেকজন বলছে কোনো শূন্যতা পূরণ হবে না। নানান ইখতিলাফ। কিন্তু মজার বিষয় হচ্ছে যে প্রফেসর ইউনূস থাকলেও বিএনপির কপালে বিপদ আছে, আর প্রফেসর ইউনূস না থাকলেও বিএনপির কপালে বিপদ আছে। পদত্যাগ করলেও বিএনপি মারা খাবে, না খালেও মারা খাবে। কারণ যারা রাজনীতিতে আকাম করে, যারা রাজনীতিতে ভারতের দালালি করে, যারা আওয়ামী লীগের চরিত্র ধারণ করে, তাদের কপালে বিপদ অনিবার্য। আর এই অনিবার্য বিপদ থেকে প্রফেসর ইউনূস থাকুক বা না থাকুক, পদত্যাগ করুক বা না করুক, তাদের কপালে বিপদ আছে। ডক্টর ইউনূসের পদত্যাগ ভাবনা নিয়ে বিএনপিতে মত পার্থক্য। আর মানে কি, তারা বুঝতে পারছে না কি করা উচিত তাদের।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ ভাবনা নিয়ে বিএনপির মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। নির্বাচনের রোডম্যাপ চেয়ে সরকারের উপর চাপ বাড়াতে চাইলেও ইউনূসের পদত্যাগের গুঞ্জনটি দলটির ভিতরে দ্বিধা তৈরি করেছে। দেখেন, পদত্যাগ যদি করেন তাহলে শুধু বিএনপি না, সবার জন্য দুঃখ আছে। আওয়ামী লীগ আবার এসে বা আওয়ামী লীগের মতো কেউ এসে ভারত সবাইকে পিটাবে। বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীদের আবার সেই দুঃসহ জীবন চলে আসবে। আর পদত্যাগ যদি না করেন তাহলে সুষ্ঠু নির্বাচন হবে, আর সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ধরা খাবে। কারণ সুষ্ঠু নির্বাচন বিএনপি হতে দিতে চাইবে না, তারপরে বিএনপিকে পিটিয়ে সুষ্ঠু নির্বাচন করতে হবে, বিপদ আছে কপালে। এই জন্য ভালো হয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। গত 22 মে বিকাল থেকে আলোচনা শুরু, প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে যাচ্ছেন। এরপর থেকেই বিএনপির ভিতরে চলছে নানা আলোচনা। দলের একাংশ মনে করছে 10 মাসে নির্বাচন রোডম্যাপ না দেয় সরকারের উপর চাপ দরকার। অন্য অংশের মতো এখনই সংঘাতের পরিবেশ তৈরি ঠিক হবে না। আর কোনো অংশের মতো কি তাড়াতাড়ি সরিয়ে ফেলেন। দেখেন, এই বিএনপি যে দ্বিধাদ্বন্দ্বে আছে, যেমন ইশরাকের ঘটনাটা নিয়ে ইশরাক ঘোষণা দিল যে নির্বাচন রোডম্যাপ না পাওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। একটু পরে মির্জা ফখরুল ঘোষণা দিলেন যে না, রাজপথ ছেড়ে দিন। এর মানে দ্বিধা দ্বন্দ্ব কত প্রকার, ও কি সিদ্ধান্তহীনতা কত প্রকার হয়। প্রত্যেকটা পদে পদে বিএনপি ভিলেন হচ্ছে, আপনারা দেখছেন না। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, বিএনপি সেখানে ভিলেন। তারপরে লজ্জায় মুখ বাঁচাতে বিবৃতি দেয় যে আমরা আনন্দিত। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে বিএনপির পক্ষে সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। মানে ডক্টর ইউনূসের পতন চাই, এর অর্থ এটাই। একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ডিসেম্বর 2025 সালের মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা চাই। রোডম্যাপ নিয়ে আলাদা আলোচনা আমি করেছি যে রোডম্যাপ হলেও বিএনপি ধরা খাবে, রোডম্যাপ না হলেও ধরা খাবে। আর রোডম্যাপ হলেও শিডিউল ডিক্লেয়ার হবে না, শিডিউল ডিক্লেয়ার হলেও সময় মতো নির্বাচন হবে না, নির্বাচন স্থগিত হবে। আর নির্বাচন যদি হয়েও যায় ওই ফলাফল জাতি মানবে না, কারণ সুষ্ঠু নির্বাচন এইভাবে হয় না। সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য আমরা 4-5 দিন ধরে সময় চেয়ে আসছি, কিন্তু এখনো কোনো সময় দেওয়া হয়নি। তার ভাষায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি থেকে 4-5 দিন ধরে সাক্ষাৎ চাচ্ছি, উনি সময় দেন। এর মানে এটা নিয়েও আলাদা আলোচনার দাবি রাখে যে 7 জনের একটা গ্রুপ আছে প্রফেসর ইউনূসের ভিতরে এবং বাহিরে, 4 আর 3। এরা বিএনপি জামাতকে কাছে ভিড়তে দিচ্ছে না, অথচ এনসিপি নেতারা কিন্তু ঠিকই নাহিদ, নাসিরউদ্দিন পাটোয়ারি মন চেয়েছে প্রফেসর ইউনূসের সাথে দেখা করে এসেছেন। মানে এদের মন খারাপ থাকলেও দেখা করতে পারে, আর বিএনপি জামাত পায় না। দ্যাট ইজ অ্যালার্মিং। দলটির একাধিক সূত্র বলছে বিএনপি এখন সরাসরি কোনো আন্দোলন যেতে চায় না, বরং সরকারের উপর চাপ বাড়াতে চায় সময়ের সঙ্গে সঙ্গে। তবে ইউনূসের পদত্যাগ নিয়ে দলের অভ্যন্তরে মতবিরোধ আছে। মানে কেউ কেউ পদত্যাগ চায়, কেউ কেউ চায় না, মতবিরোধ আছে। মানে বুঝতে পারছে না, তো এভাবেই বুঝতে পারবে না, এভাবেই অবুঝ থাকা অবস্থায় বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে আওয়ামী পরিণতি ভোগ করবে। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক তিনি বলেছেন, 18 কোটি মানুষের ইউনূস আপনি আপনার পদত্যাগ চাই না, বিশ্বের দরবারে আমাদের গর্বিত করেছেন, আপনি নোবেল জয়ী, আপনি ব্যক্তি ইউনূস নন, ইত্যাদি ইত্যাদি। এবং পদত্যাগ ছাড়া কোনো উপায়, মানে পদত্যাগ করলে তখন মানে আমাদের মন খারাপ হয়ে যাবে, বা বিষয়টা শুনি আমাদের মন খারাপ। বিএনপির মধ্যে অধ্যাপক ইউনূসের পদত্যাগ নিয়ে দ্বিধা আছে কিনা প্রশ্নের জবাব স্থায়ী কমিটির সদস্য আমির হোসেন মোহাম্মদ চৌধুরী, না 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 না, আমাদের মধ্যে এ বিষয়ে কোনো চাপ ও দ্বিধা বক্ত নেই। আমরা কেউ প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে বলিনি, আমরা বলছি যে যারা বিতর্কিত উপদেষ্টা আছেন তাদের বাদ দেওয়ার কথা। এখন প্রধান উপদেষ্টার পদত্যাগ প্রকাশ্যে চাওয়ার সাহস আবার বিএনপি নেই, তাহলে গোপনে বিএনপি প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়, গোপনে সেনা প্রধানের সাথে বা নানানভাবে অন্য ফরম্যাটে, যাতে জনগণ বুঝতে না পারে, ষড়যন্ত্র করছে। আসলে প্রফেসর ইউনূসের পদত্যাগ চায় বিএনপি। তিনি আরো বলেন, বিএনপি চাচ্ছে না উনি প্রধান উপদেষ্টা পদত্যাগ করুক, আমরা চাই উনি নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে চলে যান। আমাদের একটাই চাওয়া, উনি দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ঘোষণা। আবার সেই সালাউদ্দিন আহমেদ কি বলেন, শূন্যতা তৈরি হবে না, এর মানে আপনি চলে যেতে পারেন। সালাউদ্দিন বলেন, আমরা প্রধান উপদেষ্টা পদত্যাগ চাইনি, আমরা ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের রোড ম্যাপ চেয়েছি। এখন এই যে চাপ দেওয়া, একটা গল্প আছে না যে এক লোক তার স্ত্রীকে ডেইলি মারে, এখন স্ত্রী বলে যে আমাকে যে নিয়মিত মারো
কি চাও তুমি? তুমি কি চাও আমি চলে যাই? তখন স্বামী বলে যে এই কিলের ওজন দেখে বুঝো না যে কি চাই? ওরকম। বিএনপি যে পদত্যাগ চায় ওটা তো আর সরাসরি বলবে না। বিএনপির যে ভাষা, বিএনপির যে চাপ, সংস্কার ছাড়া দ্রুত নির্বাচন, তাদের মন মতো নির্বাচন, নির্বাচন সুষ্ঠু হওয়া যাবে না, তারা ইচ্ছা মতো দখল বাণিজ্য করবে, তাদের হাতে ক্ষমতা দিয়ে চলে যেতে হবে, এই যে চাপ, এই চাপের অর্থই হচ্ছে যে স্যার আপনি চলে যান। সরাসরি চলে যেতে তো আর বলা লাগে না। সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা প্রধান উপদেষ্টা পদত্যাগ চাইনি, আমরা ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন রোডম্যাপ চেয়েছি। উনি যদি রোডম্যাপ দেওয়ার পরিবর্তে নিজে পদত্যাগ করতে চান তাহলে সেটা ওনার নিজস্ব চয়েস হতে পারে, তা আমরা ওনার পদত্যাগ চাই। মানে নিজস্ব চয়েস হলে সমস্যা নেই। আবার দেখেন, প্রধান উপদেষ্টা হাই রিপ্রেজেন্টেটিভ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের পদত্যাগ প্রকাশ্যে সংবাদ সম্মেলন করে চেয়েছে বিএনপি। এটা কিন্তু সিগনিফিকেন্ট যে এমন এমন ব্যক্তির বা এমন এমন সিস্টেমে পদত্যাগ চাচ্ছে যাতে প্রধান উপদেষ্টা নিজে কাজই করতে পারবেন না, তার আশেপাশের বিশ্বস্ত লোকজন সবাইকে সরিয়ে দিতে যাচ্ছে, বিএনপির পছন্দের লোক ঢুকাতে চায় মির্জা ফখরুলের ব্যাটসম্যানদের মাধ্যমে। তো এটাই একটা হিসাব দর্শক, যে কেউ কেউ বলছেন জয়নুল আবেদিন ফারুকরা পদত্যাগ করলে কান্নাকাটি করবেন, আর কেউ কেউ বলছেন যে চলে যাক, শূন্যতা তৈরি হবে না। বিএনপি মত পার্থক্যে আছে, কিন্তু মজার বিষয় হচ্ছে পদত্যাগ করলেও বিএনপির জন্য দুর্ভাগ্য, আর ডক্টর ইউনূস থেকে গেলেও বিএনপির কপালে দুর্ভোগ আছে। এই জন্য ভালো হয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। মাসুদ, ভালো হয়ে যাও।